ভয়ঙ্কর সর্দি হয়েছে। নাক দিয়ে যা জল বেরোচ্ছে তা সামলানো রুমালির কর্ম নয়। ডাবল সাইজ বিছানার চাদর নিয়ে আগুনের কাছে বসেছি। হাঁচছি আর নাক ঝাড়ছি, নাক ঝাড়ছি আর হাঁচছি। বিছানার চাদরের অর্ধেকখানা শেষ হয়ে এসেছে। এখন বেছে বেছে শুকনো জায়গা বের করতে হচ্ছে। শীতের দেশ, দোর জানালা বন্ধ, কিচ্ছু খোলার উপায় নেই। জানলা খুললে মনে হয় গৌরীশঙ্করের চূড়োটি যেন হিমালয় ত্যাগ করে আমার ঘরে নাক গলাবার তালে আছেন। জানি একই রুমালে বারবার নাক ঝাড়লে সর্দি বেড়েই চলে, কিন্তু উপায় কি? দেশে হলে রকে বসে বাইরে গলা বাড়িয়ে দিয়ে সশব্দে নাক ঝাড়তুম। এই নোংরামির হাত থেকে রক্ষা তো পেতুমই, নাকটাও কাপড়ের ঘষায় ছড়ে যেত না। হঠাৎ মনে পড়ল পরশুদিন এক ডাক্তারের সঙ্গে অপেরাতে আলাপ হয়েছে। ডাকসাইটে ডাক্তার, মুনিক শহরে তার নাম করতে পারাটা চারটিখানি কথা না। যদিও জানি ডাক্তার করবে কচু, কারণ জার্মান ভাষাতে প্রবাদ আছে, ওষুধ খেলে সর্দি সারে 7 দিনে, না খেলে 1 সপ্তাহে। তবু গেলুম তার বাড়ি। আমার চেহারা দেখে তিনি বুঝতে পারলেন ব্যাপারটা কি। আমি শুধালুম, সর্দির ওষুধ আছে? আপনার প্রথম এবং খুব সম্ভব শেষ ভারতীয় রোগীর একটা উপায় করে দিন। আমার এই নাক দিয়ে বেরোচ্ছে রাইন, অন্য নাক দিয়ে ওডর। ডাক্তার যদিও জার্মান, তবু হাত দুখানি আকাশের দিকে তুলে ধরলেন ফরাসি কায়দায়। বললেন, অবাক করলেন স্যার, সর্দির ওষুধ নেই? কত চান? সর্দির ওষুধ হয় হাজারো রকমের। বলে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে খুললেন লালকেল্লার সদর দরজা পরিমাণ এক আলমারি। চৌকো, গোল, কোমর মোটা, পেট ভারী, 52 রকমের বোতল শিশিতে ভর্তি, নানা রঙের লেবেল, আর সেগুলোর উপর লেখা রয়েছে বিকট বিকট সব ল্যাটিন নাম। এবার একেবারে খানদানি ভিয়েনিস কায়দায় কোমরে দুভাঁজ হয়ে বাঁ করে বাঁ হাত দিয়ে পেটের উপর রেখে ডান হাত দিয়ে তলোয়ার চালানোর কায়দায় দেরাজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি দেখিয়ে বললেন, বেছে নিন মহারাজ। কথাটা জার্মান ভাষায় চালু আছে, সব সর্দিরই দাওয়ায়। আমি সনিগ্ধ নয়নে তার দিকে তাকালুম। ডাক্তার মুখবেদন করে পরিতোষের ঈষৎ হাস্য দিয়ে গালের দুটো টোল খোলতায় করে দিয়েছেন। হাটা লেগে গিয়েছে দোকানের ডগায়। একটা ওষুধের কটমটে ল্যাটিন নাম অতি কষ্টে উচ্চারণ করে বললুম, এর মানে তো জানি নে। সদাই হাসি হেসে বললেন, আমিও জানি নে, তবে এটুকু জানি ঠাকুরমা মার্কা কচু ঘেঁচু মেশানো দেশি দাওয়াই মাত্রই লম্বা লম্বা ল্যাটিন নাম হয়। আমি শুধালুম, খেলে সর্দি সারে? বললেন, গলায় একটু আরাম বোধ হয়, নাকের সুড়সুড়িটা হয়তো একটু আধটু কমে। আমি কখনো পরখ করে দেখিনি, সব প্যাচেন্ট ওষুধ, নমুনা হিসেবে বিনা পয়সায় পাওয়া, তবে সর্দি সারে না এ কথা জানি। আমি শুধালুম, তবে যে বললেন সর্দির ওষুধ আছে? বললেন, এখনো বলছি আছে, কিন্তু সর্দি সারে সে কথা তো বলিনি। বুঝলুম, জার্মানি কান ছেগালের দেশ। বললুম, অ। ফিসফিস করে ডাক্তার বললেন, আর একটা তত্ত্ব কথা এবেলা শিখে নিন। যে ব্যামোর দেখবেন 57 রকমের ওষুধ, বুঝে নেবেন সে ব্যামো ওষুধে সারে না। ততক্ষণে আবার আমি হাচ্চ আরম্ভ করে দিয়েছি। নাক চোখ দিয়ে একেবারে রাইন আর ওজন না, একেবারে পদ্মা মেঘনা। ডাক্তার ডজন দুই কাগজের রুমাল আর একটা ওয়েস্ট পেপার বাস্কেট আমার দিকে এগিয়ে দিলেন। ধাক্কাটা সামলে উঠে প্রাণ ভরে জার্মান সর্দিকে অভিসম্পদ দিলুম। দেখি ডাক্তার আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছেন। আমার মুখে হয়তো একটু বিরক্তি ফুটে উঠেছিল। বললেন, সর্দি কাশিরও গুণ আছে। আমি বললুম, কচু, হাতি, ঘণ্টা। বললেন, তর্জমা করে বলুন। আমি বললাম, কচুর ল্যাটিন নাম জানি নে, হাতি হলো এলিফ্যান্ট, আর ঘণ্টা মানে প্লাকে, মানে। আর বোঝে দরকার নেই, ওগুলো কচু বাক্য। আকাশবাণী হানি যুগল ভরি বললেন, অদ্ভুত ভাষা। হাতি আর ঘন্টা গালাগাল হয় কি করে? একটা গল্প শুনবেন, সঙ্গে গরম ব্রাঞ্জি? আমি বললুম, প্রথমটাই চলুক, মিক্স করা
ভালো নয়। ডাক্তার বলেন আমি ডাক্তারি শিখেছি বার্লিনে। বছর তিনেক প্র্যাকটিস করার পর একদিন গেছি স্টেশনে বন্ধুকে বিদায় দিতে। ফেরার সময় স্টেশন রেস্তোরাঁয় ঢুকেছি একটি ব্রাঞ্জি খাবো বলে। ঢুকেই থমকে দাঁড়ালুম। দেখি এক কোণে এক অপরূপ সুন্দরী, অত্যন্ত সদাসুদে বেশভূষা, গরিব বললেও চলে। আর তাই বোধহয় সৌন্দর্যটা পেয়েছে তার চরম খোলতায়। নর্থ সি দেখেছেন? তবে বুঝতেন। হব হব সন্ধ্যায় তার জল কি রকম নীল হয়, তারই মতো সুন্দরীর চোখ। দক্ষিণ ইটালিতে কখনো গিয়েছেন? না। তবে বুঝতেন সেখানে সোনালি রোদে রূপালী প্রজাপতির কি রাগিনী, তারই মতো তার ব্লন্ড চুল। দানিয়ব নদী দেখেছেন? না। তাহলে আমার সব বর্ণনাই বৃথা। আমি বললুম, বলে যান, রসগ্রহণে আমার কণামাত্র অসুবিধে হচ্ছে না। না থাক, ওরকম বেয়ারিং পোস্টের বর্ণনা দিতে আমার মন মানে না। আমরা ডাক্তারবিদ্য মানুষ, ভাষা ভাষা ব্যবধি মুখ্য সূক্ষ্ম। অনেক মেহনত করে যে একটা মাত্র বর্ণনা কবজায় এনেছি, সেইটাও যদি না বোঝেন তবে আমার শোকটা কোথায় রাখি বলুন তো। কাতর হয়ে বললুম, নিরাশ করবেন না, তবে চলুক ট্রিলেগড রেস। দানিয়ব নদীর শান্ত প্রশান্ত ভাবখানা তার মুখের উপর, অথচ জানেন দানিয়ব অগভীর নদী নয়। আর দানিয়বের উৎপত্তিস্থল দেখেছেন না? তাহলে বুঝতেন সেখানে তনঙ্গী দানিয়ব যেরূপ লাজুক মেয়ের মতো এঁকে বেঁকে আপন শরীর ঢাকতে ব্যস্ত, এই মেয়ের মুখেও তেমনি ছড়িয়ে রয়েছে লজ্জার কেমন যেন একটা আকুবাকু ভাব। এই লজ্জা ভাবটার উপরে আমি বিশেষ করে জোর দিতে চাই, কারণ আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন লজ্জা শরম বলতে আমরা যা কিছু বুঝি সেসব মধ্যযুগের পুরনো গল্প থেকে। বেয়াত্রিসে দান্তেকে দেখে লাজুক হাসি হেসেছিলেন, আমরা তাই নিয়ে কল্পনার জাল বুনি। আজকের দিনে এসব তো আর বার্লিন শহরে পাওয়া যায় না। মধ্যযুগের নাইটদের শিভালরি গেছে, আর যাবার সময় সঙ্গে করে নিয়ে গেছে মেয়েদের মুখ থেকে সব লজ্জা সব বিড়িয়া। কিন্তু আপনাদের দেশে নিশ্চয় এখনো এই মধুর জিনিসটি দেখতে পাওয়া যায়। আর তারও চেয়ে নিশ্চয় আপনার দেশের লোক এখনো অগ্র পশ্চাৎ বিবেচনা না করে প্রথম দর্শনেই প্রেমে পড়ে। তাই আপনি বিশ্বাস করবেন, আমি কিন্তু নিজে এখনো করতে পারিনি। কি করে আমার তখন মনে হলো এই মেয়েকে না পেলে আমার চলবে না। হাসলেন না যে? তার থেকে বুঝলুম আপনি অকিবহাল, আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন। কিন্তু জার্মানরা আমার এই অবস্থার কথা শুনে হাসে। আর হাসবেই বা না কেন? চেনা নেই শোনা নেই বিদ্যা বুদ্ধিতে মেয়েটা হয়তো অফিস বয়ের চেয়েও আকাট, হয়তো মাতালদের আড্ডায় বিয়ার বিক্রি করে পয়সা কামায়, কিংবা এও তো হতে পারে যে তার বিয়ে হয়ে গেছে। এসব কোনো কিছুর তত্ত্বতাবাস না করে এক ঝটকায় মনস্থির করে ফেলা, এ মেয়ে না হলে আমার চলবে না। আমি কি খামখেয়ালি চেঙ্গিস খান না হাজারো প্রেমের ডন জুয়ান? ভাবছি আর মাথার চুল ছিঁড়ছি কোন অজুহাতে কোন অছিলায় এর সঙ্গে আলাপ করা যায়। কিছুতেই কোনো হদিস পাচ্ছি নে। আমাদের মাঝখানে তিনখানা মাত্র ছোট্ট টেবিলের যে উত্তাল সমুদ্র, সেটা পেরিয়ে ওর কাছে পৌঁছাই কি করে? প্রবাদে আছে, প্রেমে পড়লে বোকা নাকি বুদ্ধিমান হয়ে যায়। প্রিয়াকে পাওয়ার জন্য তার ফন্দি ফিকির আর আবিষ্কার কৌশল দেখে পাঁচজনের তাক লেগে যায়। আর বুদ্ধিমান নাকি প্রেমে পড়লে হয়ে যায় একদম গবেট, এমন সব কাণ্ড করে বসে যে 10 জন তাজ্জব না মেনে যায়, এ লোকটা এসব পাগলামি করছে কি করে। এই জীবনে সেদিন আমি প্রথম আবিষ্কার করলুম যে আমি বুদ্ধিমান, কারণ পূর্ণ 1 ঘন্টা ধরে ভেবে ভেবেও আমি সামান্যতম কৌশল আবিষ্কার করতে পারলুম না। আলাপ করি কোন কায়দায়? কিন্তু এহেন হৃদয়াভিরাম তত্ত্ব আবিষ্কার করেও মন কিছুমাত্র উল্লাসিত হলো না। তখন বরঞ্চ বোকা বনতে পারলে হয়তো কোনো একটা কৌশল বেরিয়ে যেত। ফ্রলাইন উঠে দাঁড়ালেন। কি আর করি, পিছু নিলুম। তিনি গিয়ে উঠলেন মনিকের গাড়িতে। আমি ছুটে টিকিট কাটলুম মনিকের, কিন্তু এসে দেখি সে কামরার 8টা সিটই ভর্তি হয়ে গেছে। আরও প্রমাণ হয়ে গেল আমি বুদ্ধিমান, কারণ এ কথা সবাই জানে। বুদ্ধিমানকে ভগবান সাহায্য করলে এই পৃথিবীতে বোকাদের আর বাঁচতে হতো না। আমি ভগবানের কাছ থেকে কোনো সাহায্য পেলাম না। আমি বললুম, ভগবানকে দোষ দিচ্ছেন কেন? এ তো কন্দব ঠাকুরের ডিপার্টমেন্ট। বললেন, তাতেই বা কী লাভ?
তিনি তো অন্ধ, মেয়েটাকে বানিয়ে দিয়েছেন তারই মতো অন্ধ। এই যে আমি এত বড় অ্যাপোলো, আমার দিকে একবারের দিকেও ফিরে তাকালো না। ওকে ডেকে হবে? আমি বললুম, কচুহাটি ঘন্টা। এবার ডাক্তার বাংলা কটু বাক্যের কদর বুঝলেন। বললেন, আহা হা হা হা। তারপর জর্মন উচ্চারণে বললেন, কসু হাটি ঘন্টা। খাসা গালাগাল। আমি বললাম, কামরাতে ৮ জনের ছিট ছিল তো বয়েই গেল। প্রবাসী নিয়ম নাস্তি। আপনি কোনো গতিকে ধাক্কাধাক্কি করে বললেন, তাজ্জব করালেন। এ কি আপনার ইন্ডিয়ান ট্রেন না সাইবেরিয়াগামী প্রিজনার ভ্যান? চেকার পত্রপাঠ কামরা থেকে বের করে দেবে না? দাঁড়িয়ে রইলুম বাইরের করিডোরে ঠাঁই। দেখি মেয়েটি যদি খানা কামরায় যায়। স্টেশনে তো খেয়েছে শুধু কফি। ঘন্টার পর ঘন্টা কাটলো। কত লোক কত কামরা থেকে উঠলো নামলো, কিন্তু আমার স্বর্গপুরী থেকে কোনো কটু বাক্য নামলো না। আচ্ছা, সব বেটা নিশ্চয় যাচ্ছে মনিক। আর কোথাও যেতে পারে না? মনিক কি পরিস্থান, না মনিকের ফুটপাত সোনা দিয়ে মোড়া? অবাক করলে এই ইডিয়টগুলো। প্রেমে পড়লে নাকি ক্ষুধা তৃষ্ণা লোপ পায়। একবেলার জন্য হয়তো পাই। আমি লাঞ্চ খাইনি, ওদিকে ডিনারের সময় হয়ে গেছে। আমার পেটের ভিতর হলুদনি জেগে উঠেছে। এমন সময় মা মেরির করুণা হলো। মেয়েটি চলল খানা কামরার দিকে, আমিও চলল ঠিক পেছনে পেছনে। আহ, যদি একটা হোঁচট খেয়ে আমার উপর পড়ে যায় তো উত্তর। তারও পাইনি। উঁচু হেলে জুতো হলে গাড়ির কাঁপুনিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পড়েছে ক্রেপসোল। ঠিক পিছনে পিছনে গিয়ে খানা কামরায় ঢুকলাম। ওয়েটারটা ভাবলে স্বামী স্ত্রী না, তা না হলে তরুণ তরুণী মুখ গুমসো করে খানা কামরায় ঢুকবে কেন? বসালো গিয়ে একই টেবিলে মুখোমুখি। হে মামেরি, নত্রদাম গির্জ, তোমার জন্য আমি ১০০টা মোমবাতি মানত করলাম। দয়া করো মা, একটা কিছু ফিকির বাতলাও আলাপ করবার। বুদ্ধিমান বুদ্ধিমান, কোনো সন্দেহ নেই আমি বুদ্ধিমান। কোনো ফিকিরই জুটল না। অথচ মেয়েটি বসে আছে আমার থেকে ২ হাত দূরে এবং মুখোমুখি। ২ হাত না হয়ে ২ লক্ষ যোজনও হতে পারত, কোনো ফারাক হতো না। জানলা দিয়ে এক ঝটকা কয়লার গুঁড়ো এসে টেবিলের উপর পড়ল। মেয়েটা ভুরু কোচকে সেদিকে তাকাতেই আমি ঝটিতি জানলা বন্ধ করতে গিয়ে করে ফেললাম আর এক কাণ্ড। ঠাস করে জানলাটা বুড়ো আঙ্গুলের উপর পড়ে সেটাকে দিল থেঁতলে। ফিনকি দিয়ে রক্ত। মামিরির অসীম দয়া কাণ্ডটা যে ঘটল। মেয়েটি তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, দাঁড়ান, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। আমি নিজে ডাক্তার, বিবেচনা করুন অবস্থাটা। রুমাল দিয়ে চেপে ধরল আঙ্গুলটাকে। মেয়েটা ছুটে নিয়ে এলো কামরা থেকে ফার্স্ট এইডের ব্যান্ডেজ। তারপর আঙ্গুলটা তদারকি করলো স্বাস্থ্যসম্মত ডাক্তারি পদ্ধতিতে। বুঝলো মেডিকেল কলেজে পড়ে, ঝানু ডাক্তার ফার্স্ট এইডের ব্যান্ডেজ বয়ে বেড়ায় না, আর আনাড়ি লোক এরকম ব্যান্ডেজ বাঁধতে পারে না। আমি তো না না না, আপনি কেন মিছে মিছে? ধন্যবাদ ধন্যবাদ, ওহ বড্ড লাগছে, এতেই হবে, ব্যাস ব্যাস করেই যাচ্ছি। আর সেই লিলির মতো সাদা হাতের পরশ পাচ্ছি, সে কী রকম মখমলের হাত জানেন? বলছি, আপনি কখনো রাইনল্যান্ড গিয়েছেন? না, থাক, ভুলেই গিয়েছিল। প্রতিজ্ঞা করছি আপনাকে কোনো বর্ণনা দেব না। প্রথম পরশে সর্বাগ্যে বিদ্যুৎ খেলে যায় বলে না, বড় খাঁটি কথা। আমি ডাক্তার মানুষ, আমার হাতে কোনো প্রকারের স্পর্শকাতরতা থাকার কথা নয়। তবু আমার যে কী অবস্থাটা হয়েছিল আপনাকে সেটা বোঝায় কী করে? মেয়েটি বোধহয় টের পেয়েছিল, কারণ একবার চকিতের তরে ব্যান্ডেজ বাঁধা বন্ধ করে মাথা তুলে তাকিয়েছিল। তাতে কি ছিল? বিস্ময়, প্রশ্ন এবং হয়তোবা একটুখানি অতি সামান্য খুশির ঝিলিমিলি। তবে কি আমার হাতের স্পর্শ? কোন সাহসে এ বিশ্বাস মনের কোণে ঠাঁই দিই বলুন? আমি গুনগুন করে বললুম, জয় করে তবু ভয় কেন তোর যায় না? হাই ভীরু প্রেম, হাই রে। ডাক্তার বললেন, খাসা মিলিটি তো, মানেটা বলুন। বললুম, আফটার ইউ। আপনি গল্পটা শেষ করুন। বললেন, গল্প নয় স্যার, জীবন মরণের কথা হচ্ছে। আমি শুধালুম, কেন? সেপটিকের ভয় ছিল নাকি? রাগের ভাব করে বললেন, ইউরোপে এসে আপনার কি সব রসকস শুকিয়ে গেছে? আমাকে হেনেছে প্রেমের বান, আর আপনি বলছেন অ্যান্টিসেপটিকান। আমি বললুম, অপরাধ নেবেন না। বললেন, তারপর আমি সুযোগ পেয়ে আরম্ভ করলাম নানা রকমের কথা কইতে। গোল গোল আমি যে পরিচয় করার জন্য জান কবুল সেটা ঢেকে চেপে। সঙ্গে সঙ্গে কখনো নুনটা এগিয়ে দিই, কখনো ক্রেটটা সরিয়ে নিই, কখনো বা বলি মাছটা খাসা ভেজেছে, আপনি একটা খান না, ওহে খানসামা,
এদিকে ইত্যাদি করে করে সুন্দরীর মনটা একটু মোলায়েম করতে পেরেছি বলে মনে একটু ক্ষীণ আশার সঞ্চার হলো। মেয়েটু লাজুক বটে, কিন্তু ভারী ভদ্র। আমার ভেজর ভেজর কান পেতে শুনলো। দু একবার ব্লাশ করলো, সে যা গোলাপি, আপনি কখনো, না থাক। কিন্তু খেলো মাত্র একটা অমলেট আর 2 স্লাইস রুটি। নিশ্চয় গরিব। ক্ষীণ আশাটির গায়ে একটু গত্তি লাগলো। এমন সময় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে জানালো রোগী এসেছে। ডাক্তার বললেন এক্ষুনি আসছি। ফিরে এসে কোনো ভূমিকা না দিয়েই বললেন মুনিকে নামলো 1 বস্ত্রে। এমন ভান করে কেটে পড়লুম যাতে মেয়েটি মনে করে আমি ভ্যান থেকে মাল নামাতে গেলুম। যখন গুড বাই বলে হাত বাড়ালুম তখন সে একবার আমার দিকে তাকিয়েছিল। প্রেমে পড়লে নাকি মানুষের পাখা গজায়। হবেও বা, কিন্তু এ কথা নিশ্চয় জানি, মানুষ মানুষ তখন চোখে মুখে এমন সব নতুন ভাষা পড়তে পারে যার জন্য কোনো শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হয় না। তবে সে পড়াতে ভুল থাকে বিস্তর, কাকতলীয় প্রান্ত। আমি দেখলুম লেখা আছে বিষাদ, কিন্তু পড়লুম এই কি শেষ। আমিও অবাক হয়ে শুধালুম, বার্লিন থেকে মনিক অবধি হামলা করে স্টেশনে খেই ছেড়ে দিলেন? ডাক্তারদের বাঁকা হাসি হেসে বললেন, আদপেই না। কিন্তু কি আর দরকার পিছু নিয়ে, মেডিকেল কলেজে পড়ে, ওতেই ব্যাস। সেদিন গেলুম মেডিকেল কলেজের রেস্তোরাঁয়। লাঞ্চ খেতে নিশ্চয়ই আসবে। এবার মেয়েটি আর লজ্জা দিয়ে মনের ভাব থাকতে পারল না। আমাকে দেখা মাত্রই আপন অজানাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে সমস্ত মুখে যে কি খুশি ছড়িয়ে পড়ল তা দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না, ভগবান মাঝে মাঝে বুদ্ধিমানকেও সাহায্য করেন। ততক্ষণে মেয়েটি তার আপনহারা আচরণটাকে সামলে নিয়েছে। লজ্জা এসে আবার সমস্ত মুখ ঢেকে ফেলেছে। ডাক্তার খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন, এখানেই যদি শেষ করা যেত তবে মন্দ হতো না, কিন্তু সর্দি কাশি তো তাহলে একটা হিললে হয় না, তাই কমিয়ে সমিয়ে তাড়াতাড়ি শেষ করে দিন। আমি বললুম, কমাবেন না, তালটা একটু দ্রুত করে দিন। আমাদের দেশের ওস্তাদরা প্রথম খানিকটে গান করেন বিলম্বিত একতালে, শেষ করেন দ্রুত তেতালে। ডাক্তার বললেন, দক্ষিণী মেয়ে, বাপ মা নেই, এক খানদার পিসির বাড়িতে মানুষ হয়েছে, দুমুঠো খেতে দেয়, পড়তে দেয়, ব্যাস কলেজে ফিসটি পর্যন্ত বেচারি জোগাড় করে মাস্টারি করে। তাতে আমার কিছু বলার নেই, কিন্তু আমার ঘোরতর আপত্তি এভাকে বুড়ি এমন নজর বন্ধ করে রেখেছে যে চকিতা হরিণীর মতো সমস্তক্ষণ সে শুধু ডানিয়ে বায়ে তাকায়। এই বুঝি পিসি দেখে ফেললো। সে পরপুরুষের সঙ্গে কথা কইছে। আমি তো বিদ্রোহ করেই বসলুম, এ কি বুখারার হারেম নাকি তুর্কি পাশার জেনানা? এ অত্যাচার আমি কিছুতেই সইব না। এভা শুধু আমার হাত ধরে বলে, প্লিজ প্লিজ, তুমি একটু বরদাস্ত করে নাও, আমি তোমাকে হারাতে চাইনি। এর বেশি সে কখনোই কিছু বলেনি। এই মোক্ষমে পৌঁছতে আমার লেগেছিল ঝাড়া 1 মাস। বিবেচনা করুন, 7 দিন লেগেছিল প্রেম নিবেদন করতে। 15 দিন লেগেছিল হাতখানি ছুঁতে। তারও 1 সপ্তাহ পরে সে আমায় বললে, কেন সে এমন ভয়ে ভয়ে ডানে বাঁয়ে তাকায়? থিয়েটার সিনেমা মাথায় থাকুন, আমার সঙ্গে রাস্তায় পর্যন্ত বেরোতে রাজি হয় না, পাছে পিসি দেখে ফেলে। আমি একদিন থাকতে না পেরে বলল, তোমার পিসির কি কুইন্ট প্লেট আছে নাকি, যে তারা মুনিকের সব স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে তোমার উপর নজর রাখছে? উত্তরে শুধু কাতর স্বরে বলে, প্লিজ প্লিজ। যা কিছু আলাপ পরিচয় ঘনিষ্ঠতা আত্মীয়তা সব ওই কলেজ রেস্তোরাঁয় বসে। সেখানে ভিড় সার্ডিন টিনের ভিতরে মাছের মতো, চেয়ারে চেয়ারে ঠাসাঠাসি। কিন্তু তার হাতে যে হাতখানা রাখবো তারও উপায় নেই, কেউ যদি দেখে ফেলে। আমি বললুম, সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পায় তবু আঁখি তার, কেমনে সরাবো কুহিলিকার এই বাধারে? ডাক্তার বললেন, মানি বলুন। আমি বললুম, চাইয়ে পরে বলবো। ডাক্তার বললেন, সেই ভিড়ের মাঝখানে কিংবা করিডরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপচারি। করিডরে কথা কওয়া যায় প্রাণ খুলে, কিন্তু তবু আমি রেস্তোরাঁয় ভিড়ই পছন্দ করতুম বেশি, কারণ সেখানে দৈবাৎ কচিত কখনো এভা তার ছোট্ট জুতোটি দিয়ে আমার পায়ের ওপর দিত চাপ। তার মাধুর্য আপনাকে কি করে বোঝায়? এভাকে পরে নিবিড়তর করে চিনেছি, কিন্তু সেই পায়ের চাপ যে আমাকে কত কথা বলেছে, কত আশ্বাস দিয়েছে, সেটা কি করে বোঝাই? হয়তো তার চেনা কোনো এক ছোকরা স্টুডেন্ট
এসে হাসি মুখে তাকে দুটো কথা বললে, অত্যন্ত হার্মলেস। আমি কিন্তু হিংসেই জড়ো জড়ো। টেবিলের উপর রাখা আমার হাত দুটো কাঁপতে আরম্ভ করছে। আমি আর নিজেকে সামলাতে পারছি না। এমন সময় সেই পায়ের মৃদু চাপ, সব সংশয়ের অবসান, সব দুঃখ অন্তর্ধান। ডাক্তার বললেন, তাই আমার দুঃখ আর বেদনার অবধি রইল না। এই বিরাট মুনিক শহরে লক্ষ লক্ষ নরনারী নির্ভীতে মনের ভার নামাচ্ছে, নিষ্ঠুর সংসারে লড়বার শক্তি একে অপরের সঙ্গ সুখ স্পর্শ সুখ থেকে আহরণ করে নিচ্ছে, আর আমি তারই মাঝখানে এমন কিছু করে উঠতে পারছি না যাতে করে এভাগে অন্তত একবারের মতো কাছে টেনে আনতে পারি। শেষটায় আর সইতে না পেরে একদিন এভাগে কিছু বলে না বলে ফিরে গেলুম বার্লিন। সেখান থেকে লিখে জানালুম, ওরকম কাছে থেকে না পাওয়ার দুঃখ আমার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে। আমার নার্ভাস একদম গেছে। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসা আমার কিছুতেই হয়ে উঠতো না। তোমার মুখের কাতর ছবি আমার চলে আসার সব শক্তি নষ্ট করে ফেলতো। আমি বললুম, আপনি তো দারুণ লোক মশাই, তবে হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই বলেছেন কড়া না হলে প্রেম মেলে না। ডাক্তার বললেন, ঠিক বলছো। কড়া হতে পারলে আমি মুনিক থেকে পালাতাম না। পলায়ন জিনিসটা কি বীরের লক্ষণ? তা সে কথা থাক, উত্তর পেলুম সঙ্গে সঙ্গে। সে চিঠিটি আমি এতবার পড়েছি যে তার ফুল স্টপ কমা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। এবং তার চেয়ে বড় কথা, চিঠির বক্তব্য আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ঠেকল। আপনাদের দেশে অবিশ্বাস্য বলে কোনো জিনিস নেই। ভিখিরিকে মাথায় তুলে নিয়ে আপনাদের দেশে হাতি হামেশাই রাজা বানায়, কিন্তু জার্মানিতে তো সেরকম ঐতিহ্য নেই। চিঠিতে লেখা ছিল বেশি লিখব না। আমারও অসহ্য হয়ে উঠেছে, তাই স্থির করেছি তোমার ইচ্ছে মতো তোমায় আমায় একবার নিভৃতে দেখা হবে, তারপর বিদায়। যতদিন পিসি আছেন ততদিন আমি আর কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। তুমি আসছে বুধবার দিন আমাদের বাড়ির সামনে ফুটপাতে অপেক্ষা করো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসবো। ডাক্তার বললেন, বিশ্বাস হয় আপনার? যে মেয়ে পিসির ভয়ে আমার সঙ্গে কলেজ রেস্তোরাঁয় বাইরে পর্যন্ত যেতে রাজি হতো না, সে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে আপন ঘরে। আমি বললুম, পিরিতি সায়রে ডোবার পূর্বে যে রাধা সাপের ছবি মাত্র দেখে অজ্ঞান হতেন, সেই রাধাই অভিসারে যাওয়ার সময় আপন হাত দিয়ে পথের পাশে সাপের ফেনা ধরেছেন, পাছে সাপের মাথার মণির আলোকে কেউ তাকে দেখে ফেলে। ডাক্তার বললেন, তাই বটে। তবে কিনা আমি রাধার প্রেম কাহিনী কখনো পড়িনি, সে কথা থাক। আমি মুনিক পৌঁছলুম বুধবার দিন সন্ধ্যার দিকে। কয়লার গুঁড়োয় সর্বাঙ্গ ঢেকে গিয়েছিল বলে ঢুকলুম একটা পাবলিক বাথে স্নান করতে। টাবে বসে সর্বশরীর দলায় মলায় করে আর গরম জলে সিদ্ধ চিংড়িটার মতো লাল হয়ে যখন বেরোলুম, তখন আর হাতে বেশি সময় নেই। অথচ গরম ট্যাপ থেকে ওরকম হুট করে ঠান্ডায় বেরোলে যে সঙ্গে সঙ্গে ঝপ করে সর্দি হয় সে কথাও জানি। চানটা না করলে যে হতো সে তত্ত্বটাও বুঝতে পারলুম রাস্তায় বেরিয়ে। কিন্তু তখন আর আফসোস করে কোনো ফায়দা নেই। সেই ডিসেম্বরের শীতে চললুম এবার বাড়ির দিকে। মামিরির ওপর ভরসা করে যে যাত্রায় সর্দিটা নাও হতে পারে। আমি বললুম, আমরা বাংলায় বলি, দুর্গা বলে ঝুলে পড়লুম। ডাক্তার বললেন, 11:30টার সময় গিয়ে দাঁড়ালাম এবার বাড়ির সামনের রাস্তায়। টেম্পারেচার তখন শূন্যেরও নিচে। আপনাদের পাগলা ফারেনহাইটের হিসেবে 32-এর ঢের নিচে। রাস্তায় 1 ফুট বরফ, আকাশ মেঘাচ্ছন্ন, আর আমার চতুর্দিকে যে হিম ঘনাতে লাগলো তার সঙ্গে তুলনা দিয়ে বলতে পারে আমাকে যেন কেউ একটা বিরাট ফ্রিজারের ভিতর তালাবদ্ধ করে রেখে দিল। 3 মিনিট যেতে না যেতেই নামলো মুষলধারে বৃষ্টি, নয় সর্দি, সঙ্গে সঙ্গে ডায়নামাইট ফাটার হাঁচি, হাঁচো হাঁচো হাঁচো। আপনার আজকের সর্দি তার তুলনায় নস্যি, অর্থাৎ নস্যির তলায় খোঁচাই নামানো 2.5 ফোঁটা জল। হাঁচি আর জল, জল আর হাঁচি। কি করি ভাবছি, এমন সময় এভা এসে নিঃশব্দে আমার হাত ধরল। বরফের গুঁড়োর উপর পায়ের শব্দ শোনা যায় না, তার উপর সে পরেছে সেই ক্রেপসোলের জুতো। বেচারির মাত্র ওই একজোড়াই সম্বল। কোনো কথা না বলে আমাকে নিয়ে চললো তার সঙ্গে। ফ্ল্যাটের দরজা খুলে করিডোরের খানিকটে পেরিয়েই তার কামরা। নিঃশব্দে আমাকে সেখানে ঢুকিয়ে দরজায় খিল দিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইল। এবার গোলাপি মুখ ডাচ পনিরের মতো হলদে, টুকটুকি লাল ঠোঁট দুটো ব্লু ডানিয়বের মতো ঘন বেগুনি নীল, ভয়ে উত্তেজনায়। আর সঙ্গে সঙ্গে শুরু হলো আমার সেই ডাইনামাইট ফাটানো
হাঁচছো, হাঁচছো। এবার আমাকে ধরে নিয়ে আমার মাথা গুঁজে দিল বিছানায়, মাথার উপর চাপালো বালিশ আর সব কারখানা লেপ কম্বল। বুঝতে পারলাম কেন। পাশের ঘরে পিসি যদি শুনতে পান তবেই হয়েছে। আমি প্রাণপণে হাঁচি চাপবার চেষ্টা করছি আর লেপ কম্বলের ভিতর বম শেল ফাটাচ্ছি। কতক্ষণ এরকম কেটেছিল বলতে পারবো না। হাঁচির শব্দ কিছুতেই কম থামছে না। এবার শুধু কম্বল চাপাচ্ছে, আমার দম বন্ধ হবার উপক্রম। কিন্তু নিবিড় পুলকে বারবার আমার সর্বশরীর শিহরিত হচ্ছে, এবার হাতে চাপে। এমন সময় দরজার ধাক্কা আর নারী কণ্ঠের তীব্র চিৎকার, দরজা খোলো পিসি। আর লুকিয়ে থেকে লাভ নেই। আমি লেপের ভিতর থেকে বেরোলাম। এবার ভয়ে ভিড়মি খেয়েছে, খাঁচের উপর নিতিয়ে পড়েছে। আমি দরজা খুলে দিলুম। সাক্ষাৎ শকুনির মতো বীভৎস এক বুড়ি ঘরে ঢুকে আমার দিকে না তাকিয়ে এভাকে বলল, কাল সকালেই তুই এই বাড়ি ছাড়বি। সঙ্গে সঙ্গে আর কি সব বকুনি দিয়েছিল, ঘেন্না, কেলেঙ্কারি, শোবার ঘরে পরপুরুষ, রাস্তার ঘরের ব্যাপার, এসব সে আমার মনে নেই। বুড়ি আমার দিকে তাকায় না, গালের উপর গাল চড়েছে, যেন গজি পিয়ানোর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি কেউ আঙ্গুল চালাচ্ছে। আমি আর থাকতে পারলুম না। বুড়ির দুই বাহু দুহাত দিয়ে চেপে ধরে বললুম, আমার নাম পিটার শেলবাক, বার্লিনে ডাক্তারি করি, ভদ্রঘরের ছেলে, আপনার ভাইজিকে বিয়ে করতে চাই। ডাক্তার বললেন, মা মেরির সাক্ষী, আমিও ওভাবে বিয়ে করার প্রস্তাব এতদিন করিনি, পাছে সে না বলে বসে। আমি অপেক্ষা করছিলাম পরিচয়টা ঘনাবার জন্য। বিয়ের প্রস্তাবটা আমার মুখ থেকে যে তখন কি করে বেরোলো আমি আজও বুঝে উঠতে পারিনি। পিসি আমার দিকে হাবার মতো তাকালো, এক বিঘত চওড়া হা করে। পাক্কা ২ মিনিট তার লেগেছিল ব্যাপারটা বুঝতে। তারপর ফুটে উঠল মুখের উপর খুশির পয়লা ঝলক। সেটা দেখতে আরো বীভৎস মুখের, কুঁচকানো এবড়ো থেবড়ো গাল, ভাঙাচোরা নাক মুখ, ঠোঁট যেন আরো বিকৃত হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে কি যেন বলল, ঠিক বুঝতে পারলুম না। তারপর হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে ছুটল করিডরের দিকে, চিৎকার করে কাকে যেন ডাকছে। এবার তখনও অচৈতন্য। বুড়ি ফিরে এলো বুড়োকে নিয়ে। বুড়ো ব্যাপারটা বুঝে নিয়েছে চট করে, আর তার চেহারার খুশির পিছনে দেখলুম সেই ভীত ভাব। এবার মুখে যেটা অষ্টপ্রহর লেপা থাকে। বুঝলুম পিসির দাপটে এবাড়ির সকলেরই কণ্ঠশ্বাস। মনে হলো বুড়ো খুশি হয়েছে এভা যে এবাড়ির অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে তার জন্য। হায়, তার তো নিষ্কৃতি নেই। ডাক্তার বললেন সেই দুপুর রাতে ওয়াইন এলো, শ্যাম্পেইন এলো, হোটেল থেকে সসেস ক্যাটলেট এলো, হই হই রই রই। এবার সম্বিতে ফেরেছে। বুড়ো শ্যাম্পেন টানছে জলের মতো। বুড়ো এক গেলাসেই টং। আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে আর এভার বাপের কথা স্মরণ করে বলে, ভাই বেঁচে থাকলে আজ কি খুশিটাই না হতো। আর এভা আমাকে একবার শুধু কানে কানে বলল, জীবনে এই প্রথম শ্যাম্পেন খাচ্ছি, তুমি আমার উপর একটু নজর রেখো। ডাক্তার উৎসাহিত হয়ে আরো কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় আস্তে আস্তে দরজা খুলে ঘরে ঢুকলেন এক সুন্দরী। হ্যাঁ, সুন্দরীই বটে। এক লহমায় আমি নর্থ সির ঘন নীল জল, দক্ষিণ ইটালির সোনালি রোদে রূপালী প্রজাপতি, দানিয়বের শান্ত প্রশান্ত ছবি, সেই দানিয়বেরই লজ্জাশীলা দেহ ছচ্ছন্দ, রাইনল্যান্ডের শ্যামলিয়া মোহনিয়া ইন্দ্রজল, সব কিছুই দেখতে পেলুম। আর সে কি লাজুক হাসি হেসে আমার দিকে তিনি হাত বাড়ালেন। আমি মাথা নিচু করে ফরাসি কায়দায় তার চম্পক করাঙ্গুলি প্রান্তে ওষ্ঠ স্পর্শ করে মনে মনে বললুম, বেঁচে থাকো সর্দি কাশি, চিরজীবী হয়ে তুমি।